1945 সালের 6ই আগস্ট সকাল 8:15। হিরোশিমা শহরে মানুষ অফিসে যাচ্ছে, বাচ্চারা স্কুলে যাচ্ছে, আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এলো এমন কিছু যা 70,000 মানুষকে 1 সেকেন্ডে ছাই করে দিল। কিন্তু যে মানুষটা এই বম্ব বানিয়েছে সে তখন 1000 মাইল দূরে বসে কাঁদছিল। এই হলো ওপেনহেইমারের গল্প। কিন্তু কিভাবে তিনি পারমাণবিক বোমা বানানোর মতো অসাধ্য সাধন করলেন? কেমন ছিল তার জীবন? সবাই বের হয়ে যায় এবং স্যার বের হয়ে যাওয়ার সময় ওপেনহেইমারকে ভালো করে বলে দেয় যে তুমি এই কাচের টুকরোগুলো বাইরে ফেলে তারপরই যাবে। এই বলে স্যার ক্লাসরুম থেকে বের হয়ে যায়। ওপেনহেইমার এরপর আরো বেশি রেগে যায় এবং সে রাগ হয়ে স্যারের টেবিলে থাকা একটি অ্যাপেলে ল্যাবে থাকা বিষ ইনজেক্ট করে দেয়। এরপর ওপেনহেইমার কাজ শেষ করে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে নিলস বোরের ক্লাস অ্যাটেন্ড করতে চলে আসে। এসে দেখে নিলস বোরের ক্লাস করানো প্রায় শেষ। সে সবাইকে জিজ্ঞেস করছে আর কোনো প্রশ্ন আছে কিনা। সেখানে ওপেনহেইমার তাকে একটি প্রশ্ন করে। এরপর তাকে একটি ক্লাসরুমে ডেকে আনা হয়। সেই ক্লাসরুমে সেই কেমিস্ট্রি স্যার ছিল এবং তার সাথে নিলস বোর পার্সোনালি ওপেনহেইমারকে খুব পছন্দ করত, কিন্তু সে যা দেখতে পায় তা দেখে সে ঘাবড়ে গিয়েছিল। সে যে আপেলটিতে বিষ ইনজেক্ট করেছিল সেই আপেলটা নিলস বোর হাতে নিয়ে দাঁড়িয়েছিল। এরপর নিলস বোর তাকে বলে যে তোমার মাথা অনেক শার্প, তুমি চাইলে অ্যাটমিক এনার্জি নিয়ে কাজ করতে পারো এবং এটাই তোমার জন্য উপযুক্ত। যেহেতু ওপেনহেইমার অ্যাটমিক এনার্জি নিয়ে বেশ কৌতূহল ছিল, তার টিচাররা সবাই কম বেশি এটা জানতো, আর সেদিন তার অমনোযোগী ভাব দেখে কেমিস্ট্রি স্যার এটা বুঝতে পেরেছিল এবং ওপেনহেইমার নিলস বোরকে ক্লাসে যে প্রশ্নটি করেছিল সেটাও ছিল এই অ্যাটমিক এনার্জি সম্পর্কিত। তাই নিলস বোর তাকে ডেকে এনেছে এবং তাকে আরো বলল তুমি এখান থেকে লন্ডন চলে যাও। দেখানো হয় যেগুলো বললে আপনারা হয়তো পুরো গল্পটা বুঝতে পারবেন না, তাই আমি সরাসরি মেইন গল্পেই থাকছি। সেই সময় আমেরিকান এবং রাশিয়ানদের মধ্যে খুব একটা ভালো সম্পর্ক ছিল না, আর এই খারাপ সম্পর্ক আরো বেশি খারাপ করে কমিউনিস্ট পার্টি। সোজা কথায় আমেরিকা এবং রাশিয়ানদের মধ্যে সম্পর্ক ঘি ঢালতো এই কমিউনিস্ট পার্টি। তাই আজ পর্যন্ত আমেরিকান এবং রাশিয়ানদের মধ্যে ভালো বনিবনা হয়ে ওঠেনি। সেই সময় কমিউনিস্ট পার্টির লিডার ছিল একটি মহিলা যার নাম ছিল জিন। তিনি যখন আমেরিকাতে আসে তার সাথে ওপেনহেইমারের পরিচয় হয়। তাদের মধ্যে আর পড়তে পারবে, কারণ তার ফিজিক্সের প্রতি এত আগ্রহ, অ্যাটমিক এনার্জি নিয়ে তার এত গবেষণা বিফল হয়ে যাবে না। এরপর আমরা দেখতে পাই ওপেনহেইমার লন্ডনে চলে যায় লুইসের সাথে দেখা করতে। যেখানে ওপেনহেইমারের থিওরিগুলো ভুল প্রমাণিত হচ্ছিল, সেখানে লুইসের থিওরিগুলো সাকসেস পাচ্ছিল। নিলস বোর আগেই বলেছিল যে ওপেনহেইমারের থিওরিগুলোতে গন্ডগোল আছে, তাই ওপেনহেইমার সেই থিওরিগুলো ঠিক করতে লুইসের কাছে আসে। সেখানে তাদের বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। দুজন মিলে থিওরিগুলো ঘেটে ঘেটে দেখছিল। এভাবে একসাথে তারা কাজ করা শুরু করে, নতুন নতুন থিওরি আবিষ্কার করতে থাকে এবং সেগুলো নিয়ে গবেষণাও করতে থাকে। এভাবে কেটে যায় বেশ কয়েকটি বছর। এরপর ওপেনহেইমারের দেখা হয় কিটি হাইমারের সাথে। এই কিটি হাইমার হলো ওপেনহেইমারের হবু বউ। বিয়ে হয়ে যায়, তবে বিয়ের পরেও ওপেনহেইমারের সাথে জিনের সম্পর্ক ছিল। ওপেনহেইমার প্রায় সময় জিনের সাথে দেখা করতে যেত এবং তাদের মধ্যে সবসময় ঘনিষ্ঠ সম্পর্ক হতো। বিয়ের পরেও তাদের সম্পর্ক ছিল। এরপর স্ক্রিনে আমরা দেখতে পাই জিন ওপেনহেইমারের মাথা ধরে কান্না করছে। জিন চাইতো ওপেনহেইমার যেন পুরোপুরিভাবে তার সাথে থেকে যায়। জিন বলে তোমার পুরোপুরি আমার সাথে থাকা উচিত, আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। কিন্তু ওপেনহেইমার থাকতে চায় না। সে বলে আমার একটি বিয়ে হয়ে গিয়েছে আর এভাবে পুরোপুরিভাবে থাকা সম্ভব না, তাই আমাদের এখন উচিত একে অন্যের থেকে আলাদা হয়ে যাওয়া। ভিডিওটি যেহেতু আপনারা দেখছেন, তাহলে আপনারা কমেন্ট কেমন হয়েছে জানিয়ে জিতে নিতে পারবেন যে কোনো একজন লাকি উইনার। পরে আমরা স্ক্রিন দেখতে পাই ওপেনহেইমারের অফিসে গ্রুপ নামের একজন ব্যক্তি আসে। এই লোকটি একজন ইউএস জার্নাল, অর্থাৎ সে ইউএস পত্রিকায় চাকরি করে। লোকটি এসে ওপেনহেইমারকে বলে আমি কিছু সূত্রে জানতে পেরেছি রাশিয়া অ্যাটমিক বোম নিয়ে কাজ করছে, আর এটা খুবই ভয়ানক। যদি তারা আমাদের আগে এটি তৈরি করতে পারে তাহলে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিবে। সে আরো বলে আমি যতটুকু জানি আমেরিকাতে অ্যাটমিক এনার্জি নিয়ে সবচেয়ে বেশি ধারণা যে বিজ্ঞানীরা আছে সে হলো আপনি। আপনার চেয়ে কেউ ভালো অ্যাটমিক এনার্জি নিয়ে আজ পর্যন্ত গবেষণা করতে পারেনি। তাই আমি চাই আপনি পারমাণবিক বোমা নিয়ে কাজ করেন, যাতে করে রাশিয়ার আগেই আমরা অ্যাটমিক বোমা তৈরি করতে পারি এবং আমরা এটা অন্যদের উপর প্রয়োগ করতে পারি। আমাদেরকে আক্রমণ করার আগেই যেন আমাদের হাতে এই পারমাণবিক বোমাটি থাকে। তবে এই কাজ করার জন্য নিশ্চয়ই আপনার বিশাল কোনো জায়গার প্রয়োজন, সাথে দরকার অনেক বিজ্ঞানী এবং অনেক টাকা। ওপেনহেইমার এই কথা শোনার সাথে সাথে একটি বিজ্ঞানের টিম তৈরি করে ফেলে এবং তারপর সে লস অ্যালমোস নামের একটি জায়গাতে নকল একটি শহরও সে তৈরি করে ফেলে। কেন এই শহর তৈরি করা হলো? চলে আসে সেই কোর্টরুমে যেখান থেকে মুভিটি শুরু হয়েছিল। এখানে নানা রকম অভিযোগ উঠছে, একে অন্যের উপর অভিযোগ করছে, আর এই সমস্ত গন্ডগোল হচ্ছে সেই পারমাণবিক বোমা নিয়ে।
জর্জ বলছে, এই ভয়ঙ্কর বোমা বানানোর পারমিশন আপনাকে কে দিল? এবং যারা পারমিশন দিয়েছে তাদেরকেও নানা প্রশ্ন করা হচ্ছে, কেন তারা এই পারমিশন দিল। অনেকেই আবার বলছে ন্যাশনাল সিকিউরিটির জন্য পারমাণবিক বোমা প্রয়োজন ছিল। কিন্তু এটা তো সত্যি, তাই না, যে এতে প্রায় 2 লক্ষ মানুষ মারা গিয়েছে এবং এই পারমাণবিক বোমার ক্ষতি আজ পর্যন্ত পূরণ হয়নি। স্থানটি একটি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। কত ভয়ঙ্কর এই বোমা, ভাবতে পেরেছেন? এরপর ঘটনা আবার চলে যায় অতীতে, যেখানে দেখানো হয় ওপেনহেইমারের কাছে হঠাৎ করে একটি খবর আসে। খবরটি হলো মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে জিন সুইসাইড করেছে। আর এটা শোনার পর ওপেনহেইমার খুবই শকড হয়ে যায়। জিনের সাথে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, তাই এটা শোনার পর সে মানসিকভাবে ভেঙে পড়ে। সে বুঝতে পারছিল না যে জিন কেন অ্যাটমেটের চেয়ে 1000 গুণ বেশি পাওয়ারফুল। কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা এটাই রাজি হয় না, কারণ হাইড্রোজেন হ্যান্ডেল করা খুব কঠিন ব্যাপার, আর এটা নিয়ে কাজ করলে বিপদ হওয়ার আশঙ্কাও বেশি। এখন পর্যন্ত কোনো দেশ বা কোনো বিজ্ঞানী হাইড্রোজেন নিয়ে কাজ করেনি, তাই এটা নিয়ে কাজ করা তাদের জন্য চ্যালেঞ্জিং। কিন্তু এডওয়ার্ড খুব ভালোভাবে ইকুয়েশন করেছে এবং সে চাইছে সবাই যেন হাইড্রোজেন নিয়েই কাজ করে, আর সে তার সিদ্ধান্তে অনড়। তাই ওপেনহেইমার তার সাথে কথা বলে এবং ওপেনহেইমার বলে, যদি আমরা হাইড্রোজেন বোম বানিয়ে ফেলি তবে এটা বেশ ভয় যুদ্ধ করছিল জাপান। তাই প্রেসিডেন্ট মনে মনে ভাবছিল, যেহেতু রাশিয়া খুব বড় শক্তি আর জাপান হচ্ছে তার তুলনায় ছোট, তাই সবচেয়ে ভালো হবে জাপানে বোমটা নিক্ষেপ করলে। এবং এই জন্য তারা প্ল্যান করে জাপানে 16টি জায়গায় চিহ্নিত করে, তবে বোম ফেলতে হবে শুধুমাত্র একটি জায়গায়। কিন্তু তারা সিদ্ধান্ত নেয় তারা 2 জায়গায় বোম ফেলবে, একটা হিরোশিমাতে এবং অপরটা নাগাসাকিতে। আর অ্যাটমিক এনার্জি এমন একটি এনার্জি যেটার প্রতিফলন অনেকক্ষণ পর্যন্ত থাকে। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো, যদি কোনোভাবে এই বোমাতে বৃষ্টির পানি বা কোনো পানি লেগে যায় তাহলে এটি আর কাজ করবে না, এটি সম্পূর্ণ শুকনো রাখতে হবে। যেদিন তারা প্রেসিডেন্টকে বলে, এবারের মতো তো আমরা জয়ী হয়েছি, কিন্তু আমি চাই এটার প্রোডাকশন এখানেই বন্ধ হয়ে যাক, কারণ যদি আমরা এমন আরও বোম তৈরি করি তাহলে বাইরের দেশ আমাদেরকে কপি করে এরকম পারমাণবিক বোমা তৈরি করবে। তারাও চাইবে আমাদেরকে ধ্বংস করতে, আর এটার ভয়াবহতা অনেক। এতে অনেক শহর ধ্বংস হবে, অনেক প্রাকৃতিক সম্পদও নষ্ট হবে, অনেক মানুষের মৃত্যু হবে, যাদের কোনো দোষ নেই তারাও মারা যাবে, আর নিষ্পাপ মানুষের মৃত্যু আমি মেনে নিতে পারবো না। প্রেসিডেন্ট তার কথা শুনে বুঝতে পারে ওপেনহেইমার ভিতরে ভিতরে অনুতপ্ত। তখন প্রেসিডেন্ট বলে, তুমি শুধু বোম তৈরি করেছো, বোম তুমি ফেলোনি, বোম সেখানে ফেলেছি আমি, তাই অনুতপ্ত হতে হলে আমি হব, আর মানুষ দোষ দিলেও আমাকে দিবে, তাই তোমার অনুতপ্ত হওয়ার কিছু নেই। আর এই প্রজেক্ট অব্যাহত থাকবে। এরপর আমরা দেখতে পারি আবার পুনরায় ঘটনা সেই কোর্টরুমে চলে আসে এবং এখানে পারমাণবিক বোমা যারাই তৈরি করেছিল তারা সবাই ছিল, অর্থাৎ যারা যারা এই প্রজেক্টে একটু হলেও যুক্ত ছিল সবাই, এবং সবাই ব্যাখ্যা দিচ্ছিল কে কোন কাজে সাহায্য করেছে, এই ভয়ঙ্কর বোম বানানোর ক্ষেত্রে কে কোন রোল প্লে করেছে তা বলছিল। এরপর আমরা এখানে লুইসকে দেখতে পাই এবং সেই সময় কোর্টরুমে চলে আসে ওপেনহেইমারের স্ত্রী কেটি হাইমার। কেটি হাইমার মূলত নেশায় আসক্ত ছিল, তার কোনো দিকে খেয়াল ছিল না, না তার স্বামীর দিকে এবং না তার সন্তানের দিকে। তবে এটি হেইমার